হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব গ্রিসের কৃতদাস সমাজের বৈশিষ্ট্য সম্পর্কে, অর্থাৎ গ্রিসের কৃতদাস সমাজের কি বৈশিষ্ট্য রয়েছে সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো কি বলা হয়েছে এখানে, প্রথমে যেটা বলেছে দাস সৃষ্টি সম্পর্কে। এক্ষেত্রে বলা হয়েছে প্রাচীন গ্রিসে কিন্তু খ্রিস্টপূর্ব 5ম শতকে দাস প্রথা যেটা ছিল সেটা কিন্তু খুবই ব্যাপক আকার কিন্তু ধারণ করেছিল। দেখো প্রথমে যেটা বলা যায় সেটা হচ্ছে যে সপক্ষের বিভিন্ন যুদ্ধবন্দী এবং জলদস্যুদের কিন্তু বন্দী করা হতো। তাহলে দাসে কারা পরিণত হতো? যারা যুদ্ধবন্দী ছিল, এছাড়াও যারা এখানে বলা যায় যে জলদস্যুদের বন্দী করে কিন্তু যে তারা কিন্তু দাসে তাদেরকে কিন্তু পরিণত করা হতো। এছাড়াও যে বাণিজ্য জাহাজ আক্রমণ করে বা সমুদ্র তীরবর্তী জনপদ থেকে লোকজন ধরে নিয়ে দাসে পরিণত করা হতো। এছাড়াও কি বলছে যে ঋণ প্রতিশোধে ব্যর্থ ব্যক্তি বা শিশুকে অভাবের তাড়নায় শিশুকে দাস হিসেবে কিন্তু বিক্রি করা হতো। এছাড়াও কখনো কখনো কি বলেছে যে অভাবের তাড়নায় বা অর্থ লোভে কিন্তু কোনো পিতা তার সন্তানকে দাস হিসেবে কিন্তু বিক্রি করে কিন্তু দাসে পরিণত করা হতো। অর্থাৎ এই যে দাস সৃষ্টি কিভাবে দাসে পরিণত করা হতো, দেখো বিভিন্ন কারণে। অর্থাৎ প্রাচীনকালে কিন্তু গ্রিসের যে বিভিন্ন নগর রাষ্ট্রগুলিতে যুদ্ধ কিন্তু একটি সাধারণ বিষয় ছিল। অর্থাৎ প্রাচীনকালে কিন্তু গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রগুলিতে কিন্তু প্রায়শই যুদ্ধ কিন্তু লেগেই থাকতো। তো সেই যুদ্ধে যারা বন্দী হতো বা জলদস্যুদের বা কি বলেছে এখানে যে অভাবের তাড়নায় কোনো পিতা কি করতো, শিশুকে বিক্রি করে দিত, সেই ক্ষেত্রে সে দাসে পরিণত হতো। অর্থাৎ এইভাবে কিন্তু দাস কিন্তু সৃষ্টি হতো বা কৃতদাসের কিন্তু সৃষ্টি হতো। এছাড়াও যেটা রয়েছে দাস আমদানি, এই বিষয়ে কি বলা হয়েছে যে চাহিদার তুলনায় সেখানে যুদ্ধবন্দী কৃতদাসের সংখ্যা কিন্তু যে বেশ কম ছিল। অর্থাৎ গ্রিসে কি হয়েছিল যে চাহিদার তুলনায় যতটা চাহিদা ছিল সেই তুলনায় কিন্তু সেখানে যুদ্ধবন্দী কৃতদাসের সংখ্যা কিন্তু খুবই কম ছিল। এই জন্য কি বলা হয়েছে বাইরে থেকে কিন্তু কৃতদাস এনে সেই চাহিদা পূরণের কিন্তু চেষ্টা করা হতো। এবং গ্রিসের কিন্তু বেশিরভাগ দাস যারা ছিল তারা কিন্তু বিদেশ থেকেই কিন্তু আসতো। তাহলে কি হতো, চাহিদা পূরণের জন্য যতটা যুদ্ধবন্দী কৃতদাসদের প্রয়োজন ছিল সেখানে কিন্তু কৃতদাসদের সংখ্যা যথেষ্ট কম ছিল। সেই কারণে কি হতো যে সেই চাহিদাটা পূরণ করার জন্য কি হতো বাইরে থেকে কিন্তু যে কৃতদাসকে কিন্তু নিয়ে আসা হতো। এবং গ্রিসের কিন্তু বেশিরভাগ দাসরা যারা আসতো তারা কিন্তু বিদেশ থেকেই আসতো। ঠিক আছে, এছাড়াও যেটা বলা যায় সেটা হচ্ছে যে দাস বাজার সম্পর্কে। এই প্রাচীন গ্রিসের এবার দাস বাজার সম্পর্কে কি বলা হয়েছে দেখো, সেখানে বলছে যে গ্রিসে কৃতদাস কেনা বেচা একটি কিন্তু গুরুত্বপূর্ণ ব্যবসায় কিন্তু পরিণত হয়েছিল। তাহলে কৃতদাস বা দাস সেই যে কেনা বেচা এটা কিন্তু প্রাচীন গ্রিসে একটা গুরুত্বপূর্ণ ব্যবসা কিন্তু পরিণত হয়েছিল। এছাড়াও বলেছে দাস কেনা বেচার জন্য কিন্তু অধিকাংশ গ্রিক রাষ্ট্রেই দাস বাজার ছিল। অর্থাৎ দাস বাজার কেন ছিল, সেখানে দাস কেনা বেচা চলতো বলে কিন্তু প্রাচীন গ্রিসের কিন্তু অধিকাংশ যে সমস্ত নগর রাষ্ট্রগুলি ছিল সেখানে কিন্তু দাস বাজার ছিল। এছাড়াও যে কিওস নামের নগর রাষ্ট্রটিতে সেখানে সর্বপ্রথম অর্থের বিনিময়ে কিন্তু দাস কেনা বেচা হতো বলেই এটা কিন্তু ঐতিহাসিকরা তাদের মতামত দিয়ে কিন্তু জানিয়েছেন। অর্থাৎ কিওস নামে যে নগর রাষ্ট্রটি ছিল সেখানেই কিন্তু সর্বপ্রথম অর্থের বিনিময়ে অর্থাৎ অর্থ দিয়ে সেখানে কিন্তু যে দাস কেনা বেচাটা কিন্তু চলতো, এই মতটা কিন্তু ঐতিহাসিকরা দিয়েছেন। এরপর বলছে যে একে একে এথেন্স, কোরিন্থ, ডেলস, ইজিনা প্রভৃতি নগর রাষ্ট্রে কিন্তু দাস বাজার গড়ে উঠলো। অর্থাৎ প্রথমে কি হতো যে প্রাচীন গ্রিসে কি হতো, কিওস নামে যে নগর রাষ্ট্রটি ছিল সেখানে আগে সর্বপ্রথম অর্থের বিনিময়ে শুধুমাত্র সেখানে দাস কেনাবেচা চলতো। এবং পরবর্তীতে কি দেখা যায়, পরে একে একে এথেন্স থেকে শুরু করে কোরিন্থ, ইজিনা এই যে সমস্ত জায়গাগুলি রয়েছে বা নগর রাষ্ট্রগুলি সেখানেও কিন্তু এই যে দাস কেনা বেচাটা কিন্তু বা দাস বাজার যেটা রয়েছে সেটা কিন্তু গড়ে উঠতে দেখা যায়। এবার হচ্ছে কাজের দায়িত্ব, অর্থাৎ এই কৃতদাস যারা ছিল বা দাস যারা ছিল তারা কি কাজ করতো, তাদের কোন কোন কাজের দায়িত্ব ছিল। দেখো বলেছে গ্রিসে দাসদের বিভিন্ন কাজে কিন্তু নিযুক্ত করা হতো। তাহলে তারা কিন্তু কোনো নির্দিষ্ট একটি কাজ কিন্তু করতো না। গ্রিসে যে সমস্ত দাস বা কৃতদাস ছিল তাদের কিন্তু বিভিন্ন কাজে কিন্তু নিযুক্ত করা হতো। কি কি কাজ, কি বলা হয়েছে যে অধিকাংশ দাস গৃহভৃত্য হিসেবে কিন্তু কাজ করত।
প্রভুর গৃহে রান্না বান্না, অর্থাৎ যার অধীনে সে রয়েছে বা শাসকের অধীনে, এখানে প্রভু বলতে শাসককেও বোঝানো যেতে পারে, তাহলে প্রভুর গৃহে রান্না বান্না, শস্য যেটা ঝাড়াই করতো, এছাড়াও কি কাপড় বোনা, গৃহস্থালির যাবতীয় কাজ ছাড়াও কিন্তু প্রভুর সেবা, জিনিসপত্র বহন করা প্রভৃতি কাজও কিন্তু দাসরা করে থাকতো। তাহলে এদের কোনো নির্দিষ্ট একটি কাজ করতে কিন্তু বলা হতো না, এদেরকে কিন্তু বিভিন্ন কাজের জন্য এই দাস বা কৃতদাসদের কিন্তু নিয়োগ করা হতো। যেমন প্রভুর গৃহে বা তার মালিকের গৃহে বা শাসকের গৃহে রান্নার দায়িত্বে তাকে থাকতে হতো, শস্য ঝাড়াই বাছাইয়ের দায়িত্বে তাকে থাকতে হতো, কাপড় বোনার দায়িত্বে তাকে থাকতে হতো, অর্থাৎ গৃহস্থালির যাবতীয় আরো যে সমস্ত একটা গৃহস্থালির কাজ রয়েছে সেই সমস্ত গৃহস্থালির কাজ কিন্তু এই দাস বা কৃতদাসকে কিন্তু করতেই হতো। এবং শুধুমাত্র যে তারা গৃহস্থালিরই কাজকর্ম করতো সেটা কিন্তু না, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে গৃহস্থালির কাজ ছাড়াও প্রভুর সেবা করত, অর্থাৎ তার মালিক বা তার যে শাসক ছিল তার সে সেবা করত, জিনিসপত্র বহন করা প্রভৃতি কাজ কিন্তু সেই দাসরা বা কৃতদাসরা কিন্তু করে থাকতো। এছাড়াও যেটা দ্বিতীয়ততে বলা যায় যে প্রভু তার দাসকে নিজের ব্যবসা ক্ষেত্রে বা উৎপাদন কার্যে কিন্তু শ্রমিক হিসেবে ব্যবহার করে বা অন্যত্র ভাড়া খাটিয়েও কিন্তু প্রভু কি করতো, যে তার কিন্তু অর্থ উপার্জন করত। এবং দাসদের কাজ কিন্তু শেষ পর্যন্ত এখানেই সীমাবদ্ধ থাকছে না, যে গৃহস্থালির কাজ, প্রভুর সেবা করা এখানেই কিন্তু সীমাবদ্ধ থাকছে না। তাহলে কি বলছে, প্রভু তার দাসকে নিজের ব্যবসা বাণিজ্য বা তার উৎপাদন কার্যে, অর্থাৎ যেখান থেকে তার উৎপাদন রয়েছে সেই উৎপাদন কার্যে শ্রমিক হিসেবে তাকে কিন্তু ব্যবহারও করে তার সেখান থেকে কিন্তু অর্থ উপার্জন করত। এছাড়াও দেখো কি বলছে, অন্য জায়গায় বা অন্যত্র ভাড়া খাটিয়ে কি করতো, প্রভু সেখান থেকে কিন্তু যে অর্থ উপার্জন কিন্তু করতো। সুতরাং এই কৃতদাসদের যে অবস্থা সেটা বলা যায় যে খুবই খারাপ ছিল এই প্রাচীন গ্রিসে। কেন কি তাদের কোনো নির্দিষ্ট একটি কাজের জন্য কিন্তু নিযুক্ত করা হতো না, তাদেরকে দিয়ে কিন্তু প্রচুর খাটানো হতো, প্রচুর কাজকর্ম কিন্তু তাদেরকে দিয়ে কিন্তু করানো হতো। তাহলে আজকে আলোচনা করছিলাম যে সেখান থেকেই দেখো যে গ্রিসের কৃতদাস সমাজের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেখানে আলোচনা করলাম। প্রথমে দাস কিভাবে সৃষ্টি হতো, অর্থাৎ যুদ্ধে বন্দী থেকে দাসের সৃষ্টি হতো, বিভিন্ন কারণ থেকে তারা দাসে পরিণত হতো। এছাড়াও যে দাস আমদানি কিভাবে করা হতো, কি দেখা যাচ্ছে যে গ্রিসের যে দাসদের যে যুদ্ধবন্দী যে কৃতদাসের সংখ্যা সেখানে দেখা যাচ্ছে খুবই কম ছিল, সেই চাহিদাটা পূরণ হচ্ছিল না, যেই চাহিদাটার দরকার ছিল, যার জন্য কি করা হতো, সেই চাহিদা পূরণের জন্য বাইরে থেকে কি করা হতো, সেই দাস বা কৃতদাসদের আনা হতো। এছাড়াও কি দেখা যায়, গ্রিসের বেশিরভাগ যে দাসরা রয়েছে তাদের কিন্তু বিদেশ থেকেই কিন্তু তারা আসতো। এছাড়াও দাস বাজার সম্পর্কে আলোচনা করলাম। প্রথমে কি হতো, গ্রিসের একটি নগর রাষ্ট্রে কি হতো, যে অর্থের বিনিময়ে সেখানে দাস কেনা বেচাটা চলতো, এবং পরবর্তীতে সেটা কি হয়ে যায়, একে একে করে কিন্তু বিভিন্ন জায়গায় বা বিভিন্ন নগর রাষ্ট্রীতে কিন্তু সেই দাস বাজার কিন্তু গড়ে উঠতে দেখা যায়। এবং দাসদের কাজের দায়িত্ব, অর্থাৎ তাদেরকে দিয়ে কি কি কাজ করানো হতো বা কোন কোন কাজ করানো হতো সেটা নিয়েও কিন্তু আলোচনা করতাম। অর্থাৎ দাসদের কিন্তু একাধিক কারণে বা বলা যায় যে বিভিন্ন কাজের জন্য তাদেরকে কিন্তু নিযুক্ত করা কিন্তু হতো। যেমন তারা গৃহস্থালী তার প্রভুর, অর্থাৎ তার মালিকের বা তার যে শাসক রয়েছে তার গৃহস্থালীর যাবতীয় যা কাজ রয়েছে সেটা তো তাকে করতে হতো। এছাড়াও তার প্রভুর তাকে সেবা করতে হতো, এছাড়াও তাকে জিনিসপত্র বহন করার জন্যও ব্যবহার করা হতো, কাজেও দাসরা থাকতো। এছাড়াও সেই দাসদের দিয়ে কিন্তু তার প্রভুরা কিন্তু অর্থ উপার্জনও করতো। কিভাবে করতো, যে প্রভু তার দাসকে নিজের ব্যবসা বাণিজ্যে যে রয়েছে বা বাণিজ্য ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বা উৎপাদন কার্যে শ্রমিক হিসেবে ব্যবহার করতো। এছাড়াও কিন্তু যে অন্যত্র ভাড়া খাটিয়েও কি করতো, সেই দাসদের থেকে কিন্তু অর্থ উপার্জন করতো। তো এই যে মানে গ্রিসের যে কৃতদাস সমাজের দাসদের কি কৃতদাস সমাজের কি বৈশিষ্ট্য রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। আজকের ক্লাসটি এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।